শুরু করছে নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মর্যাদাহীন শিক্ষক। সমাজের এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে শিক্ষকদেরই কেউ পোছে না। কখনো তাদের মার খেতে হয় পুলিশের কাছে, কখনো তাদের প্রতিবাদে নামতে হয় রাস্তায়, আন্দোলনে নামতে হয় রাস্তায়, এবং যেখানে ক্লাসরুমে তাদের থাকার কথা সেখানে তারা থাকে রাস্তায় দিনের পর দিন। এবং পুলিশের মার তো তাদের জুটেইছে, এবার মদ্যপদের মারও জুটল শিক্ষকদের। আমরা আজকে এরকমই একটা পরিস্থিতি, আমাদের ছবিটা সামনে এসেছে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার ছবি। সেখানে মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন একজন শিক্ষক এবং বেধড়ক তাকে মারধর করা হলো। এটাই সমাজের আজকের ছবি, যেখানে আমরা বলতে পারি যে মাস্টার মশাই বলতে আমরা যা বুঝতাম, তাদের একটা আলাদা রেসপেক্ট থাকতো, আলাদা একটা সম্মান থাকতো, কিন্তু আজকে সেটা একেবারে ধুলোয় মিশে গেছে বলা যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে তাদের পথে বেরোতে যে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে, এমনকি তাদের আন্দোলনে বেরোতে হচ্ছে, রোদে বৃষ্টি উপেক্ষা করে তাদের পথে নামতে হচ্ছে আন্দোলনে, এবং কখনো কখনো তাদেরকে জেলেও ডেকে পাঠানো হচ্ছে। এরকমও ছবি আমরা দেখেছি। আজকে মদ্যপদের হাতেও আক্রান্ত হলেন একজন শিক্ষক। এটাই আজকের সমাজের শিক্ষকদের ছবি, যেখানে নৈতিকতার পাঠ শেখানোর কথা শিক্ষকদের, সেই নৈতিকতার পাঠ শেখাতে গিয়ে হেনস্থার শিকার হলেন শিক্ষক। আমরা প্রথমে একটা প্রতিবেদনের দিকে নজর রাখি। উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ায় প্রকাশ্যে মদ্যপান, প্রতিবাদ করায় আক্রান্ত এক শিক্ষক। অভিযোগ, বেলঘড়িয়ার নন্দননগরে পুকুর পাড়ে কোনো নির্মাণ কাজের জন্য ইট রাখা ছিল, তার আড়ালে বসে মদ্যপান করছিলেন 5 যুবক ও এক যুবতী। সেই সময়ে ভোরবেলা বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন নিরুপম পাল নামের এক অঙ্কন শিক্ষক। বাইকে আরও একজন ছিলেন। প্রকাশ্যে মদ্যপান নিয়ে শিক্ষকের সঙ্গে যুবকদের প্রথমে কথা কাটাকাটি হয়। তারই মধ্যে দৌড়ে আসে ওই তরুণী। তার এক হাতে তখন জ্বলন্ত সিগারেট। ওই অবস্থাতেই তিনি প্রথমে শিক্ষকের উপর চড়াও হন। ততক্ষণে তার সঙ্গীরা ঘিরে ধরেন শিক্ষককে। চলতে থাকে চড়, লাথি, ঘুষি। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্তরা। গোটা ঘটনা রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। ঘটনার পর পলাতক অভিযুক্তরা। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই শিক্ষক ও তার পরিবার। কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, কালী পুজো, সেখানেই ছিলেন। 15টা নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে 7-8জন ছেলে আর একটা মেয়ে দিনের আলো ফুটে গেছে, তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্কস করছো। তো এই কথা বলাতেই ওরা আমাদের দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে 10 জন। ওরা বাইক টাইকেই ছিল, কিন্তু এক জায়গায় বসে খাচ্ছিল। না, আমি কাউকে চিনি না। তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ। এখনো পর্যন্ত অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে সকালে আক্রান্তের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সাহা। ঘটনার দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন তিনি। ঘটনা দিন হোক রাত হোক, কথা হচ্ছে কোনো অন্যায়কে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। প্রশাসনকে আমরা বলেছি দোষীরা শাস্তি পাবে। আমরা কোনো প্রশ্রয় দিচ্ছি না। আমরা সেই জন্য ওনার বাড়িতে এসে কথা বলতে, আমার সাথে আমাদের কাউন্সিলর, আমাদের আইএমটিডিসি লিডার এসে আমাদের সাথে, আমাদের কাউন্সিলরকে দিয়েছে। আমরা সকলে তারা পাশে আছি। আমরা পুলিশ প্রশাসনকে বলছি আমরা এই ধরনের কার্যকলাপকে বরদাস্ত করবো না। যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে আমরা গ্রেপ্তার করার দাবি জানাই। ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সায়নদীপ মিত্র। বাড়িতে গৃহশিক্ষক, তিনি ছবি আঁকানোর কাজ করেন, তাকে যেরকমভাবে বেধড়ক মারধর করা হচ্ছিল মদ্যপরা, এবং তার মধ্যে একজন যুবতী রয়েছে, বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে, আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এলাকায় স্কুল বন্ধ হচ্ছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হচ্ছে। সরকার জানে যে মাতালরা পড়ে গেলে তাদের তোলার কেউ থাকে না, কিন্তু এই মাতালরা অর্থনীতিকে জাগিয়ে রেখেছে। তার জন্যই এই মাতালদের এত বাড়াবাড়ি কিনা আমরা জানতে চাই। ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে। আমরা জানি যে অনেক বড় বড় মাথায় এদের হাত রয়েছে। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় কেন আক্রান্ত হতে হলো এক গৃহশিক্ষককে? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
প্রশ্ন উঠছে। নিউজ টাইম। মদ্যপানের প্রতিবাদ করাই কাল হলো শিক্ষকের সম্মান কি তলানিতে, এবং যে ঘটনা ঘটলো সেটা সামাজিক অবক্ষয়ের দিক নির্দেশ করে। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় সেরে নেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সমর্থক দেবব্রত রয়, আমার সঙ্গে অনলাইনে রয়েছেন বিজেপির প্রতিনিধি প্রিয়ন্তী রয়, আমার সঙ্গে অনলাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। প্রত্যেককেই স্বাগত জানাই নিউজ টাইমের স্টুডিওতে। বিষয়টা হচ্ছে যে শিক্ষকদের সম্মান বলে কিছু নেই, এবং যে ঘটনা বারবার দেখা যাচ্ছে সেখানে সামাজিক অবক্ষয়ের দিকটাই তুলে ধরা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এই অবস্থা কেন তৈরি হলো, এই যে ৩-৪ জন যুবক যুবতী তারা যে এইভাবে হঠাৎ করেই একজন শিক্ষকের ওপর হামলা চালালো, সেটা কি শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা, নাকি আজকে সমাজের এই অবস্থাটা দাঁড়িয়েছে এটাই কি আজকের সমাজ? শিক্ষকদের সম্মান বলে কিছু নেই, আর অন্যদিকে সামাজিক অবক্ষয়। কি মনে করছেন দেবব্রতদা? দেখুন, আমরা মধ্যযুগে তো বাস করছি না। এই শতকে এসে এই যে ধরনের ঘটনা ঘটলো, এগুলো সামাজিক লজ্জা, মানে আমাদের মানব সমাজের লজ্জা। যারা করেছে তাদের যা পরিচয় হোক, প্রশাসন তো দেখছে, প্রশাসন একজনকে সম্ভবত অ্যারেস্টও করেছে, একজন মহিলাকে, আগামী দিনে আরও অ্যারেস্ট হবে। কিন্তু সত্যি প্রতিবাদ কেন হবে না? নিশ্চয়ই প্রতিবাদ হবে। যিনি প্রতিবাদ করেছেন একদম সঠিকভাবে প্রতিবাদ করেছেন, এবং পরবর্তীতে আমরা এটাও দেখতে পেয়েছি আপনাদের চ্যানেল মারফত কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মজা দেখছে। মানুষ কি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলবে? তা যারা দেখছে তারাও তো প্রতিবাদ করতে পারতো, কিংবা যাকে মারা হচ্ছে সেখানে আটকাতে পারতো, তারা কিন্তু নীরব। এটা এই যে সামাজিক অবক্ষয় বললে না, সত্যি সামাজিক অবক্ষয়ের একটা রূপ আমরা দেখতে পেলাম। কিছুদিন আগে আমরা দেখলাম তার বাবা এবং ছেলে তার ছেলেকে একজন পেটাচ্ছে, পিটিয়ে মেরে ফেললো। সেটা রাজনৈতিক একটা রং লাগিয়ে দেওয়া হলো, সেটা পরের কথা। কিন্তু এই সামাজিক এই অবক্ষয়ের এই লজ্জাগুলো আমরা রাখবো কোথায়? প্রশাসন তো নিশ্চয়ই আছে, প্রশাসন নির্দিষ্ট পদক্ষেপ অবশ্যই নেবে, কিন্তু মানুষ হিসাবে এই সময় প্রশাসন কোনো পদক্ষেপ নিল না, কিন্তু যখন শিক্ষকরা আন্দোলনে নামে, রাস্তায় নামে, রোদ বৃষ্টি উপেক্ষা করে, তখন তো পুলিশ পদক্ষেপ নেয়, তখন তো বেদম মার দেয় শিক্ষকদের। তাহলে এক্ষেত্রে পুলিশ কোথায় গেল? একদম, যেখানে এভাবে প্রকাশ্যে মদ্যপান করা চলছে, যেটা একেবারেই আইন বিরুদ্ধ, সেখানে পুলিশ কেন পদক্ষেপ নিতে পারলো না? পুলিশের কাছে কেন খবর পৌঁছলো না? কিন্তু শিক্ষকরা যখন তাদের ন্যায্য দাবিতে আন্দোলনে বেরোয়, সে সময় তো পুলিশে ছয়লাভ হয়ে যায় রাজপথ। না, একদম ঠিক নয়। পুলিশ তদন্ত করছে এবং একজন অ্যারেস্ট হয়েছে, আপনাকে বললাম, আগামী দিনে হয়তো বাকিরা দেখবে। আর শিক্ষকদের ব্যাপার যেটা করছেন, দেখুন, রাজ্য সরকার এখানে চাকরি নেওয়ার কোনো ভূমিকা নেই। যারা মামলা করেছে, যারা চাকরি খেয়েছে, তারা এই উত্তরগুলো দিতে পারবে। আন্দোলনটা তাদের বাড়ি গিয়ে করাচ্ছিল, কিন্তু তারা দেখা গেছে কিছু মানুষ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে পরিস্থিতি আরও জটিল করে তুলে অরাজকতা তৈরি করার চেষ্টা করছিল। নিশ্চয়ই দেশের আইন রয়েছে, এবং সত্যি এটাও তো ঠিক, আন্দোলন তো করবে। আন্দোলন কেন করবে না? আন্দোলন করার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে, নিশ্চয়ই আন্দোলন করার অধিকার তাদের রয়েছে, তারা আন্দোলন করেছে। কিন্তু আন্দোলন এমন কিছু হবে না যাতে সামাজিক কোনো ক্ষয়ক্ষতি হয়, দেশের সম্পত্তির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এরকম করা তো ঠিক না। সেখানে হয়তো প্রশাসনের মনে করেছে, প্রশাসন সেই ব্যবস্থা নিয়েছে। আর যদি উস্কানিমূলক কেউ কাজকর্ম করে থাকে, কেউ তো রাজনীতির কেউ ঊর্ধ্বে নয়, উস্কানিমূলক কাজকর্ম করলে তার উত্তর তো প্রশাসন দেবেই, এতে তো অস্বাভাবিকতা কিছু নেই। বেশ, প্রিয়ন্তী, আপনার কাছে যাব। প্রিয়ন্তী, আপনি এই ঘটনা সম্পর্কে কি বলবেন? কিভাবে দেখছেন বিষয়টা? যেভাবে আমরা দেখছি একজন শিক্ষক এভাবে মার খাচ্ছে, যেভাবে এই যারা করছে এই ঘটনাটা, যারা করেছে এই 4-5 জন যুবক যুবতী, তারা এতটা সাহস পাচ্ছে কিভাবে? একজন শিক্ষক, তার একটা সম্মান রয়েছে, এবং আমরা জানি যে একজন শিক্ষকের ক্ষেত্রে আলাদা একটা সম্মান থেকেই থাকে। সেখানে আমরা শিক্ষক যদি কিছু বলতেন, আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই মাস্টারমশাইরা যা বলতেন সেটা আমরা বিনা প্রতিবাদেই সেটা আমরা মেনে নিতাম। কিন্তু এটা তো হচ্ছেই না, এবং এটা কি হচ্ছে? বেদম প্রহার হচ্ছে, কখনো পুলিশের হাতে মার খাচ্ছে এবং কখনো মদ্যপদের হাতে শিক্ষককে মার খেতে হচ্ছে। প্রথমেই নিউজ টাইমে বাংলার প্রত্যেককে আমার শুভ সন্ধ্যা, সাথে যারা প্যানেলিস্ট রয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রিয়ন্তী। হ্যাঁ, তো এই যে ঘটনাটি বেলঘড়িয়াতে ঘটেছে, মানে আসলে এই ঘটনা সম্বন্ধে বলতে গেলে অত্যন্ত নিন্দনীয় যে শব্দটা আসছে, সামাজিক অবক্ষয়। এবং এই সামাজিক অবক্ষয়ের সাথে রাজনৈতিক যোগসাযোগ যে ওতপ্রোতভাবে জড়িত, এটা বলতে আজকে আমার বাধা নেই। কেন বলছি? আমরা বিগত দিনেও দেখেছি যে এই শিক্ষকদেরকে কিভাবে তারা রাস্তায় নামিয়েছে।
হ্যাঁ, তৃণমূল নেতাদের দুর্নীতির ফলে শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়েছে, আর আজকে তারা চাকরিহারা হয়ে, তারা অর্থহীন ভাবে পরিবার ধসে গেছে, তারা রাস্তায় আন্দোলন করে যাচ্ছে। সেইখানেও সেই আন্দোলনরত প্রতিবাদী শিক্ষকদেরকে কিভাবে এই রাজ্যের পুলিশ হেনস্থা করছে, কিভাবে অত্যাচার করছে। সুতরাং কোথাও জানি এই চিত্র আমাদের সমাজে ঘিরে রয়েছে চারিদিকে। আজকে শিক্ষকদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে কেন? যে শিক্ষককে আমরা প্রধান গুরু বলে মানি, আমাদের গুরুজন, যাকে দেখলে ভক্তি নেমে আসে, যাকে দেখলে রাস্তায় আমরা নমস্কার করি, পায়ে হাত দিয়ে প্রণাম করি, সেই শিক্ষককে তাদের ছাত্র সমতুল্য একদল যুবক তারা মদ্যপ অবস্থায় তাকে প্রহার করছে। এই চিত্র বাংলার বুকে মানে অত্যন্ত লজ্জাজনক। যদি বাইরের কোনো রাজ্যের মানুষ এটা দেখে থাকেন তাহলে বাংলার রাজনৈতিক আলোচনাও সেখানে চলে আসবে, বাংলার রাজনীতির দিকেও আঙুল তুলবে। কারণ আমাদের রাজ্যের শাসক দিনের পর দিন শিক্ষক, শিক্ষা ব্যবস্থার উপরে, ছাত্রদের উপরে যে কঠিন শোষণ করে যাচ্ছে, সেটা সামাজিক অবক্ষয়ের দিকে এগোচ্ছে। আর এগোচ্ছে বলেই আজকে বেলঘড়িয়ার এই কাণ্ড ঘটেছে। শুধু বেলঘড়িয়া নয়, রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এই ধরনের ঘটনা ঘটছে। কারণ শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে রাজ্য সরকার স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে। এই শিক্ষকদের শিক্ষাকে টাকায় বেচতে হচ্ছে। যার প্রতিভা আছে সে নয়, যার কাছে টাকা আছে তাকে চাকরি দিচ্ছে। আর তারই ফলস্বরূপ এত এত দুর্নীতি, সুপ্রিম কোর্টের রায়, সমস্ত কিছু মিলেমিশে 26,000 শিক্ষক আজকে চাকরিহারা, পথে বসা। আমি শুধু একটি কথা বলতে চাই, বেলঘড়িয়ার আজকে যে ঘটনাটি ঘটেছে, যদি পুলিশ প্রশাসনের মেরুদণ্ড বলে কিছু থেকে থাকে, আর যদি রাজ্যের পুলিশ প্রশাসনের মন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকেন সত্যি, তাহলে এই শিক্ষককে যারা প্রহার করেছে তাদেরকে ধরে যেন সঠিক শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়, যেন দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের বুকের কোনো শিক্ষককে এই ধরনের ঘটনার সম্মুখীন না হতে হয়। বেশ, দেবাশিস বাবু, এই যে নৃশংসভাবে এইভাবে বেধড়কভাবে মারা হলো, যুবক যুবতীরা তারা প্রহার করলেন একজন শিক্ষককে, সেটা মানে সমাজের কোন মানসিকতা তৈরি হচ্ছে এক্ষেত্রে? না, আমি কিন্তু একটু আশ্চর্য নই। এটাই তো হওয়ার ছিল, মানে এটা কেন হবে না এটা আপনি বলুন। মানে আমরা সামনে যা যা দেখবো সেগুলোই তো ঘটবে। আপনার যদি মনে থাকে কিছুদিন আগে শাসক দলের কোনো একজন নেতা, মাগুর মাছ বিক্রেতা, সে তার পুলিশের বউ বাচ্চা বউ মাকে তুলে কথাবার্তা বলেছিল, তার কি কোনো শাস্তি হয়েছে আজ অব্দি? হয়নি তো। তাহলে এরকম অনেক উদাহরণ আমি একটা দিতে পারি, আমি সেটা আসছি না। আমি বলছি যে সমাজটাকে আমরা সকলে মিলে, যারা আমরা ভোট দিতে পারি বা যে মৃত ভোটাররা ভোট দিতে পারে, যা অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে, যাদের ভোটে আজকে সরকার গঠিত হয়েছে 2011 সাল থেকে, তারা দায়ী এটার জন্য, অন্য কেউ দায়ী নয়। আমরা যত আলোচনা করি না কেন, মানে আমরা এরকম পুলিশের আচরণ তো বহুবার দেখেছি, আমরা সত্যি তো কিছু করতে পারিনি। আমরা এরকম পুলিশ মন্ত্রী তো দিনের পর দিন দেখে যাচ্ছি। আপনি ভুলে গেছেন যে এই পুলিশ মন্ত্রী যিনি আজকে মুখ্যমন্ত্রী, তিনি একটা সময় গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে এসেছিলেন পুলিশ থানা থেকে। আপনারা নিশ্চয়ই মনে আছে, আমি যদি খুব ভুল না করি। আজকে সমাজ কি দেখছে এটা দেখুন। আজকে আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন যে সময় বড় হয়েছি, আমরা কি দেখেছি? আমার বাড়ির বাবা মা এসে বলেছে পাশের বাড়ির শ্যামল এত নাম্বার পেয়ে জয়েন্ট এন্ট্রান্সে পড়েছে, এই এত মেডিকেলে চান্স পেয়েছে, তুমি কি করছো? আমরা মাথা গুজে কেশবচন্দ্র নাগের বই খুঁজতে পেয়েছি, আমরা পড়াশোনা করার চেষ্টা করেছি যে কি করে কালকে এই অঙ্কটা পারিনি, আজকে কি করে অঙ্কটা পারতে হবে। আজকে ছেলেরা কি দেখছে? আজকে দেখছে না আমাকে তৃণমূলের নেতা হতে হবে, আমাকে গুন্ডা হতে হবে, তাহলে আমি পয়সা বানাতে পারবো, আমি চাকরি করতে পারবো না, আমার কাছে চাকরি নেই, ওই 26,000 অবস্থা হবে আমি পড়াশোনা করতে গেলে। হ্যাঁ, এখানেই সমস্যাটা, যে আমরা শিক্ষকদের ক্ষেত্রে, মাস্টারমশাইদের ক্ষেত্রে বিনা প্রতিবাদে তারা যেটা বলতেন তারা আমরা মেনে নিতাম, কিন্তু এখন তো এটা হচ্ছেই না। কিন্তু কখন থেকে এই ছবিটা বদলে গেল, পাল্টে গেল কবে থেকে দেবাশিসরা? আপনি দেখুন না 2011 সালের পর থেকে কিভাবে, যখন একটার পর একটা, আজকে দেখুন স্কুল কলেজগুলোর কি অবস্থা। আজকে অর্ধেক স্কুলে, মানে এই যদি আপনারা ভালো করে খবর নেন, মাধ্যমিক যত দিয়েছে আর উচ্চ মাধ্যমিক যত দিয়েছে, যদি আপনি গ্যাপটা খুঁজে বার করতে পারেন, এই প্রায় 2 থেকে 2.5 লাখের গ্যাপ আছে। আমি যদি খুব ভুল না হই, এই 2.5 লাখ স্টুডেন্ট কোথায় গেছে? এই 2.5 লাখ স্টুডেন্ট জানে আমাকে সিন্ডিকেট করলে পয়সা আসবে, আমায় কয়লা বেচলে পয়সা আসবে, আমায় বালি বেচলে পয়সা আসবে, এবং আমি পাড়ায় গুন্ডামি করলে, আমি তৃণমূলের নেতা হতে গেলে আমার কাছে পয়সা আসবে আমার কাছে। এছাড়া আপনি আরেকটা জিনিস ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে যে আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড় রেভিনিউ কোথা থেকে আসে? একটা সময়
যে দলটাকে আমরা উৎখাত করেছি বামপন্থীদের, তাদের সময় কৃষি এগিয়ে ছিল, শিল্প এগিয়ে ছিল, মানে বলতে চাইছি আমি যে কৃষিতে কোনো জায়গায় গম চাষে প্রথম ছিল বা দ্বিতীয় ছিল, কোনো অন্য চাষে প্রথম দ্বিতীয় ছিল। এখন কোথায় আছে? এখন দেখুন রেভিনিউর একমাত্র জায়গা হচ্ছে মদ বিক্রি। মানে কোন সরকার মদ বিক্রি করে রেভিনিউ করছে, সেটাই তো একমাত্র রাস্তা। এছাড়া আমার যে শিশুটা জন্ম নিচ্ছে আজকে এই সরকারের আমলে, সে 69 লাখের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে। এবং আমার সরকার কি করছে? আমার সরকার কোনো সুস্থ কাজ না করে সে পুজোয় অনুদান দিচ্ছে বা সমষ্টি করে দিচ্ছে। মানে এই যে অরাজকতা, ভোটের যে ভোট কেনার জন্য যে চেষ্টা, এবং আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন, ধীরে ধীরে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে ভাবতে পারেন আমাদের যে পাঠ্য বই, পাঠ্যপুস্তক, সেখানে নন্দীগ্রাম আন্দোলনের কথা লেখা হচ্ছে, সেইটা লোকজন পড়ছে, তারা তো বেরিয়ে ওই কসবা কলেজে ওই কাণ্ডটাই ঘটাবে এবং তারাই তো মদ খেয়ে মানুষকে পিটাবে। তাদেরকে কি শেখানো হয়েছে? ছোট থেকে তো একেবারে ভুল জিনিস শিখিয়ে দেওয়া হচ্ছে। এই 2011 সালের পর থেকে আমি এটা আজকে প্রথম বলছি না, আমি এটা বহু জায়গায় বহু স্থানে বারবার বলে আসছি, 2011 সালের পর থেকে ইচ্ছাকৃতভাবে আমাদের সুস্থ সমাজকে এবং আমাদের যুব সমাজকে একটা জেনোসাইডে পরিণত করছে এই সরকার। এবং পুরোটা আপনি ভালো করে যদি ভেবে থাকেন, আমার দেশে, আমার রাজ্যে কোনো চাকরি নেই, আবার ছেলেরা, আজকে ছেলে মেয়েরা এখান থেকে বাইরে চলে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, এত কাণ্ডের পর এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার পর কাল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, এবং আমি যদি খুব ভুল না করি 1 থেকে 10-এর মধ্যে যারা আছে, একটা বিষয় যে কোন বিষয়ে কিন্তু শৃঙ্খলা নেই। মানে আমরা এই কিছুদিন আগেই দেখেছি যে জয়েন্ট এন্ট্রান্সের ফল বহুদিন বেরোয়নি, যদিও বেরিয়েছে সম্প্রতি, কিন্তু বহুদিন জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোচ্ছে না, কলেজে ভর্তি হতে পারছে না ছাত্রছাত্রীরা, আন্দোলন করছে শিক্ষকরা। কি বাজে ইস্যুতে এটা! শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স নয়, আপনি খেয়াল করে দেখুন যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা কেউ ভর্তি হতে পারেনি কলেজে। আমার শিক্ষাবর্ষ 3 মাস হয়ে গেছে, ফল বেরিয়ে গেছে, কিন্তু কলেজে তারা ভর্তি হতে পারছে না। তাহলে শিক্ষা ব্যবস্থাকে আমি ইচ্ছাকৃতভাবে শেষ করে দিচ্ছি। আমি যে কথাটা বলছিলাম যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে, প্রথম 10 জনের বোধহয় কি ইন্টারভিউ বেরিয়েছে কোনো সংবাদপত্রে দেখবেন, তারা প্রত্যেকে পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে। এটাই তো হতে চলেছে আজকে। আপনি এটা এই জায়গাটাই তো আমরা দাঁড়িয়ে আছি, একটা শৃঙ্খলাহীনতা সমাজে, কিন্তু একটা শৃঙ্খলাহীনতায় ভুগছে সমাজ, এটা স্পষ্ট দেবাশিস দা। পাশাপাশি দেবাশিস আপনার কাছে ফিরবো আবার। বিষয়টা হচ্ছে যে পুলিশের নজরদারি কেন থাকলো না? মানে থানা থেকে, বেলঘরিয়া থানা থেকে কতটাই বা দূরে এই ঘটনা ঘটেছে, পুলিশের নজরদারি কোথায়? যেখানে চাকরিহারা শিক্ষকরা যখন আন্দোলন করতে যায়, তখন কিন্তু সেটা বিকাশ ভবন অভিযান হোক, সেটা যে আন্দোলনই হোক না কেন, পুলিশ কিন্তু পৌঁছে যায়, একেবারে পুলিশে ছয়লাভ হয়ে যায়। কিন্তু এই ঘটনায় পুলিশ কোথায়? পুলিশ কি কিছু জানতে পারলো না? প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের বক্তব্য আপনাদেরকে শোনাবো আমরা। এই যুবক যুবতীরা ভদ্রস্থ, বাবা মায়ের বাধ্য ছেলে মেয়ে, এরকম হলে তো তারা এরকম করবে বলে আপনি আশা করতে পারেন না। তো যখন এরকম কোন ছেলে মেয়েরা করতে পারে? আমরা সাধারণত বলি যারা যে বয়ে গিয়েছে বা বকে গিয়েছে, কিন্তু এই ছেলে মেয়েদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তিনি একটা প্রকাশ্য মিটিংয়েও বলেছিলেন যে আমার বখাটে ছেলেগুলো চায়, কারণ এই ছেলেমেয়েরাই বোমা হাতে, গুলি হাতে ভোটে রিগিং করে, বিরোধীদের সন্ত্রস্ত করে রাখে, দরকার হলে তাদের হত্যা করে দেয়, এবং মরা লোকের ভোট, অস্তিত্বহীন লোকের ভোট এরাই দিয়ে শাসক দলকে জেতায়। তো স্বাভাবিকভাবে এরা শাসক দলের আশ্রয় থাকে, প্রশ্রয় পায়। আর আমাদের রাজ্যের পুলিশ এমন হয়ে গিয়েছে যে শাসক দলের আশ্রয়ে থাকলে তাদের গায়ে হাত দিতে পারে না। কোনো শিক্ষক যদি এরকম দুঃসাহস দেখান যে তাদের যে অপরাধের বিরোধিতা করছেন, তাহলে আমাদের এখানে যেরকম পরিস্থিতি, তাতে তো মার খাওয়াটা খুব স্বাভাবিক। ঠিকই আমরা শুনলাম নজরুল ইসলামের বক্তব্য। যে বকে যাওয়া ছেলেগুলো, আপনাদের আপডেট দেব আমরা, যে এই যে বেলঘরিয়ার ঘটনায় এর আগেই এক তরুণীকে গ্রেফতার করা হয়েছিল, এই ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং এই 3 জনের মধ্যে 2 জন নাবালক বলে জানা গিয়েছে। অর্থাৎ এই নাবালকরাই হয়তো বকে যাচ্ছে, কারণ তাদের সংস্থান নেই, টাকার সংস্থান নেই, তাদের শিক্ষা নেই। তো এখানেই কোথাও সামাজিক অবক্ষয়ের দিকটাই কিন্তু নির্দেশ করছে। আমরা বিরতির পর এই আলোচনাতেই ফিরবো, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আমরা আলোচনা করছি যে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন শিক্ষক, আবারও আক্রান্ত হলো শিক্ষক, এবং সে নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এবং জানা যাচ্ছে যে এই ঘটনায় আগে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছিল এবং আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং তার মধ্যে 2 জন নাবালক বলে জানা যাচ্ছে। মানে সত্যি এই ঘটনায় একজন নাবালকের কাছে তো এই মদ্যে পানীয় থাকার কথা নয়, কিন্তু যা হোক করে সে হয়তো পেয়েছে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে সে এতটা সাহস পাচ্ছে কি করে, যেভাবে একজন শিক্ষককে যেভাবে বেধড়ক মারধর করছে, তাহলে কোথায় সমস্যাটা দাঁড়াচ্ছে? এই এতটা সাহস, এতটা স্পর্ধা কোথা দিয়ে আসছে? তার সংস্কৃতি, তার রুচি কোন দিকে যাচ্ছে? সেখানে সামাজিক অবক্ষয়ের দিকটাই বারবার কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। তার একবারও হাত কাঁপছে না একজন শিক্ষককে এভাবে প্রহার করতে। এই লজ্জা অবশ্যই আমার আপনার সকলেরই লজ্জা, এবং সেখানে কোনো নির্দিষ্ট পরিবার বা কোনো শিক্ষক বা কোনো বাড়ির কেউ নয়, এটা কিন্তু পুরোটাই সমাজের লজ্জা, আমার আপনার সকলের। সমাজ এদিকেই এগোচ্ছে, সমাজের আজকে এরমই একটা পরিস্থিতি। দেবব্রতদা, দেখুন, পূর্বতন বক্তা নজরুল ইসলাম এবং দেবাশিস বাবুর কথা শুনে মনে হলো 2011-র পর থেকে মানে পশ্চিমবঙ্গের রাস্তাগুলো একদম ফুলের কার্পেটে বেছানো ছিল। সেখান দিয়ে আমরা চলতাম এবং গঙ্গা নদী দিয়ে দুধ বয়ে যেত এবং সেখান থেকে আমরা মগ ডুবিয়ে বার করে চা করে খেতাম। কিন্তু বাস্তবে তো সেটা নয়। ওনারা হয়তো ভুলে গেছেন, গড়বেতা ভুলে গেছেন, হয়তো আরেকটু পিছিয়ে গেলে বানতলা ভুলে গেছেন, ধানতলা ভুলে গেছেন, সেখানে প্রকাশ্যে কীভাবে বরযাত্রী বাস থেকে নামিয়ে মহিলাদের কীভাবে ধর্ষণ করা হয়েছিল সেগুলো সব ভুলে গেছেন, ঠিক আছে। আর নজরুলবাবু হয়তো ভুলে গেছেন কীভাবে বাপি সেনকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়েছিল এবং বিনোদ মেহতাকে কীভাবে রাস্তায় প্রকাশ্য একজন। আমরা যখন ছোট ছিলাম বা আপনার কথা, সেই সময় একজন মাস্টার মশাই যদি আমাদের পাশ দিয়ে যেত, আমরা তাকে প্রণাম করতাম। দেখুন, সামাজিক অবক্ষয়ের উপর কারোর হাত নেই। সামাজিক, কিন্তু সেই সম্মান কি শিক্ষকদের আছে? পারিবারিক শিক্ষা তার উপর এই উত্তরটা আমি জানি, সেই সম্মান আছে? উত্তর দেব। দেখুন, সামাজিক অবক্ষয় অবক্ষয় অস্বীকার করতে পারেন কি যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের বকাটে ছেলে দরকার? না না না, এটা একদম ভুল ধারণা। কোন প্রসঙ্গে উনি বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন দেবব্রতদা, একদম না, এই কথা না। এবার যেটা বলতে দিন, এটা বিকৃত করা হচ্ছে মন্তব্যটাকে। এবার এটা বলছি, ওনারা হয়তো ভুলে গেছেন, ওই বিনয় কোঙ্গার ভুলে গেছেন, হরেকৃষ্ণ কোঙ্গার ভুলে গেছেন, সুভাষ চক্রবর্তী ভুলে গেছেন, হাত কাটা দিলীপ ভুলে গেছেন। না না, এগুলো সব ভুলে গেছেন। আমরা এই নিয়ে আলোচনা করছি। না না, করছি তো। এখন আমরা আজকের আলোচনায় আসুন। 2011 পর থেকে এই নাবালক দুটো তারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আমরা শিক্ষা দিতে পারছি না। না না, এখন একটা ঘটনা ঘটলে, একটা ঘটনা ঘটলে তারা কত তাড়াতাড়ি অ্যারেস্ট হচ্ছে সেটা দেখতে হবে। একটা ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা। আমি 2009 সালে বিধানসভায় একটা প্রশ্নোত্তর পর্ব বলছি। কোন পুলিশের কথা বলছেন? কোন যে পুলিশ শিক্ষকদের লাঠি মারে, বলছি যেটা এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গ, ওই পুলিশের কথা বলছি যেটা এনসিআরবি করে। দেবব্রতদা, সেই পুলিশের কথা বলছেন। সারা শুধু ভারতবর্ষে থেকে আপনি তো সুইডেনের ইনফ্রাস্ট্রাকচার পাবেন না। ভারতবর্ষে যেটা এনসিআরবি রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক শাসন ব্যবস্থা দেশের মধ্যে সর্বোত্তম। এটা কলকাতা খোলা ছাড় রয়েছে দেবব্রতদা। না না, কলকাতা হচ্ছে আইন শৃঙ্খলায় দেশের মধ্যে সর্বোত্তম। আমি বলছি না, এনসিআরবি রিপোর্ট বলছি, আর রিপোর্ট তো কেন্দ্রীয় রিপোর্ট, সেই উত্তরগুলো তো দিতে হবে। এখন যারা এখন কাঁচের ঘরে বসে ঢিল মারে, প্রতিদিনকার ঘটনা সে কথা বলছে না দেবব্রতদা। না না, একেবারে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। আমরা বলছি না জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটা উচিত না, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেখানে ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে তো আপনাদের তাদেরকে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে প্রেজেন্ট। আমরা প্রতিদিনের এই ছবি দেখছি। না না, যুক্তি দেখলে কি ধরনের কত কেস, কত ঘটনা, কত এফআইআর থেকে সেগুলো দেখতে হবে। তো আমাদের কমেছে কিনা, আমাদের দেখা যাচ্ছে অনেক আগে থেকে আমাকে একটু শুধু দেবব্রত বাবুর কতগুলো উত্তর দিতে হবে। আমি কোনো বামপন্থীদের হয়ে বলছি বা বিজেপির হয়ে বলছি এরকম নয়। আমি উনি গড়বেতা, বানতলা, আরো এগুলো যেগুলো বললেন, আমি বলছি যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর উনি প্রচুর কমিশন করেছিলেন আমাদের ট্যাক্সের টাকায়। সেই কমিশনগুলোর উনি প্রচুর ফাইল টাইল নিয়ে লোককে দেখিয়েছিলেন। তো সেগুলো কি ভুল ছিল, মানে সেগুলো কি মিথ্যা ছিল? বামেরা তো মৃতদের আঘাত করে কি লাভ আছে? মানুষ তো শাস্তি দিয়েছে, মানুষের দরবারে শূন্য হয়ে গেছে, বিধানসভায় ঢুকতে পারেন না। মানে আমি এটাই আপনাকে বলার চেষ্টা করছি যে এই যে ওনার মধ্যে যে প্রবণতা দেখলেন, এটাই সমাজের প্রবণতা ওদের মাধ্যমে রিফ্লেক্টেড হচ্ছে। যে একটা মানুষ, এটা আমরা ছোট থেকে শিখেছি, মানুষ যখন কথা বলে সেই সময় কথা বলতে নেই,
এটা শিক্ষা। এবার সেটা ওনারা জানেন না, ওনারা কথার মাঝে কথা বলেন, ওনারা ভাবেন চিৎকার করলে হয়তো যুক্তি প্রতিস্থাপিত হয়, তা তো হয় না। আমি বলতে চাইছি তাহলে কি মমতা ব্যানার্জি সিপিএম এর থেকে পয়সা খেয়ে নিয়েছেন? তাহলে উনি কেন সিপিএম কে জেলে ঢোকাচ্ছেন না? এক। দুই, আমি বলছি যে আমি ধরে নিই আমি সিপিএম প্রচুর অন্যায় করেছিল, তার জন্য সিপিএম কে মানুষ সরিয়ে দিয়েছিল, আমি সেই অন্যায়কে পাথেয় করে আমি কি আবার অন্যায় করছি, সেটাকে জাস্টিফাই করছি সেটা দিয়ে? মানে এটা কি ধরনের যুক্তি হচ্ছে? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষকের এই অবস্থা, একটা কতগুলো ছেলে মেয়ে একজন শিক্ষককে তার সম্মান না দিয়ে তাকে ধরে মারছে, আমরা সেটাকে জাস্টিফাই করছি। আরেকটা খুব মজার কথা, আমি জানি না আপনার মজা হয় কিনা, হাসি পায় কিনা, এনারা কথায় কথায় বলেন জিরো টলারেন্স। আপনি বলুন তো আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো যে ঘটনা ঘটেছে, অভয় থেকে শুরু করে যা যা ঘটেছে, তার কোনটা শাস্তি হয়েছে? আমরা তো কোর্ট ল যা আছে এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিতে পারি। আমি কিন্তু নজরুলবাবুর সাথে অনেক জায়গায় একমত যে আজকে তো মমতা ব্যানার্জি এই পথটা দেখিয়েছেন সবাইকে, বখাটে ছেলে হোক, আজকে শাহজাহানদের মতো মানুষদেরকে আমাদের অ্যাসেট বলা হোক, এই যে কথাগুলো তো আমরা বলছি না, এগুলো তো মমতা ব্যানার্জির কথা, এটা উনি বলে গেছেন বারবার করে। আমি যেটা প্রথমেই বলেছিলাম, গুন্ডাদের উনি ছাড়িয়ে এনেছিলেন, এটা কি করে ভুলে যাব আমরা? আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যেটা নজরুলবাবুর সাথে আমি একমত নই, সেটা হচ্ছে পুলিশকে আমরা দোষ দিতেই পারি, কিন্তু এটা কথা মানবেন যে পুলিশকে আমি দোষ দিচ্ছি, কারণ পুলিশ প্রশাসন তারা আজকে নিজের কথায় কাজ করতে পারছে না, তারা কন্ট্রোল হচ্ছে। একইভাবে সিবিডিআই যেভাবে কন্ট্রোল হয়, সে একইভাবে এরাও কন্ট্রোল, এবং তার ফলে এদের মধ্যে এত মানুষ এদের মধ্যে ভয় করছে, আমাকে যদি কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেয়, আমাকে যদি সাসপেন্ড করে দেয়, আমাকে যদি কাল সুন্দরবন ট্রান্সফার করে দেয়, আমি কোথায় যাব? মানে এই যে জায়গা থেকে, এবং ভেবে দেখুন এরা কি মাইনে পায়, এবং এদের যদি মাইনেটা আপনি ভেবে দেখেন, এরা চোখের সামনে দেখছে এই নেতা নেত্রীরা কিছু না করে, পড়াশোনা না করে তারা আজকে এত টাকা পেয়ে যাচ্ছে, আর আমি এত পড়াশোনা করে চাকরি বাকরি করেও কিছু পাচ্ছি না, তো আমার তো অটোমেটিক্যালি আমার তো সে একটা আইডল হয়ে যাবে। প্রিয়ন্তী, আপনার কাছে যে প্রশ্ন রাখবো, যে আপনি হয়তো ছাত্রাবস্থাতেই আছেন বা ছাত্রাবস্থা পেরিয়ে এসেছেন কিছুদিন হলো, তো বিষয়টা হচ্ছে যে শিক্ষকরা যে সম্মান পাচ্ছে না, তারা কি সম্মান পাওয়ার যোগ্য নয়? কি মনে হয় প্রিয়ন্তী আপনার? একদম, আজকের বিষয়টা খুব ক্লিয়ার যে সামাজিক অবক্ষয়ের মধ্যে পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ প্রথম ভূমিকা রেখেছে এবং প্রধান ভূমিকা রেখেছে, কথা বলতে বাধ্য হলাম। কারণ পশ্চিমবঙ্গে স্কুলে যে শিক্ষকরা শিক্ষা দিচ্ছে ছাত্র যুব সমাজকে, সেই শিক্ষকরা টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক, তারা যোগ্য শিক্ষক নয়, তারা যোগ্য শিক্ষাটুকুই ছাত্র যুব সমাজকে দিতে পারেনি বলে আজকে ছাত্র যুবরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আজকে স্কুলগুলোর কি পরিস্থিতি? আজকে এই ছাত্র সমাজ যখন পাশ করে বেরিয়ে আসছে, কলেজে যাচ্ছে বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তখন তাদের কাছে ভর্তির জন্য এই আইনি মামলায় জড়িয়ে থাকা বিষয়গুলোর জন্য তারা ভর্তি পর্যন্ত হতে পারছে না। আমরা দেখলাম আজকে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রায় 3.5 মাস পর বেরোলো, এবং যখন পাস আউট করে তারা বেরিয়ে যাচ্ছে, তারা কর্মসংস্থান পাচ্ছে না, কাজ নেই। সুতরাং কোথাও জানি বেকারত্ব থেকে ছাত্র যুব সমাজ ঝুঁকে পড়া সিন্ডিকেটের দিকে, কোথাও যেন স্কুলে এই তৃণমূলের দাদাগিরি, ইউনিয়ন রুমে সেখানেও মদ্যপ অবস্থায় কাণ্ড কারখানা চলছে। আমরা দেখেছি কয়েকদিন আগেই কসবা কাণ্ডের পরে বিভিন্ন কলেজে ইউনিটে যে ঘরগুলো থাকে, ইউনিয়ন রুমগুলো থাকে ছাত্র ইউনিটে, সেখানে মদের বোতল নিয়ে ছাত্ররা রীতিমতন আড্ডা দিচ্ছে, জন্মদিন পালন হচ্ছে, রাত 12টার উপরে কলেজ ইউনিয়ন রুম খোলা রয়েছে। এইসব অরাজকতা, এইসব ছাত্র যুবকে রীতিমতো এই সমস্ত দিকে ঠেলে দেওয়ার পেছনেই তৃণমূল রয়েছে। 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের যাবতীয় কর্মকাণ্ড এই পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজকে ধসে দিয়েছে, নিচু থেকে নিচু স্তরে নামিয়ে দিয়েছে। আজকে বলুন আমাদের সমাজে কত ছাত্র যুব সমাজের কর্মসংস্থান করতে পেরেছে এই তৃণমূল সরকার? যদি কর্মসংস্থান করতে পারতো তাহলে এই ছাত্র যুবরা অফিসে আদালতে থাকতো, সরকারি অফিসগুলোতে কাজ করতো, তারা রাস্তায় বসে এইভাবে ইট রাখা রয়েছে তার পাশে দাঁড়িয়ে বসে মদের বোতল নিয়ে বসে থাকতো না, তারা অফিসের চেয়ার জোড়া করে থাকতো, সরকারি কাজকর্ম করতো। এবং আমার বক্তব্যটা এখানেই যে তৃণমূল কংগ্রেস যে ইউনিয়ন নামক যে ছাত্র সংগঠন চালায়, তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র সংগঠন চালায়, সেখানে কজন ছাত্র পাশ করে বেরিয়ে চাকরি করছে বা কর্মরত, এই রিপোর্টটা একটু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দেবেন। ম্যাক্সিমাম তৃণমূল ছাত্র পরিষদ করতে গিয়ে এই নেতাদের করে সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত
যেমন কসবা কলেজ। হ্যাঁ, সেই ছবি আমরা দেখেছি, যেভাবে আমরা দাদাগিরির ছবি বিভিন্ন জায়গায় দেখেছি। দেবব্রত দা, এই যে আমরা আমাদের প্রতিনিধি মারফত যে খবর পাচ্ছি, এই যে নন্দননগর যে জায়গাটা, সেখানে কিন্তু মদ, জুয়া, গাজার আসর দীর্ঘদিন ধরেই সেখানে চলতো এবং দীর্ঘদিন ধরেই সমাজবিরোধী কার্যকলাপ সেখানে চলে আসছে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের নজরদারি সেখানে থাকলো না কেন? সেখানে একটা জায়গা, সেটা তো শুধুমাত্র সমাজবিরোধী কার্যকলাপ বা নেশাগ্রস্তদের মুক্তাঞ্চল হিসেবে থাকতে পারে না। সেখানে পুলিশ আগে কেন নজরদারি হলো না? সেই নজরদারির অভাবটা কেন রইল? শিক্ষককে যে কাজটা করতে হলো সেটা তো পুলিশই করতে পারতো। দেখুন, আমি এনাদের উত্তরটা প্রথমে একটু দিয়ে দিই। দেখুন, প্রথম 10 জন জয়েন্টে যারা র্যাঙ্ক, প্রথম 10 জন কেন, প্রথম 10 থেকে 50 জনও যারা করে, দেশের বড় বড় আইটিআইগুলো আছে, আইআইটিগুলোতে তারা যোগদান করে। সেটা এখনও ছিল, 2011 সালের আগেও ছিল। এবার আইআইটি থেকে পাস করে তারা বিদেশে কেন চলে যাচ্ছে, সেই উত্তরটা বিজেপি প্রতিনিধি দেবে। তাদেরকে কেন আমাদের দেশে কর্মসংস্থান দেওয়া যাচ্ছে না, সেটাও বিজেপি প্রতিনিধিরা উত্তরটা দেবে। আর এই উত্তরটাও দেবে যে পরিযায়ী শ্রমিকরা আমেরিকায় গিয়ে কাজ করছে এবং তাদের কোমরে দড়ি পরে কেন কার্গো জাহাজে হাতে হাত কড়া পরিয়ে ফিরিয়ে আনা হচ্ছে, সেটাও উত্তরটা দেবে। এবং তার মধ্যে কজন বাঙালি ছিল, সেই উত্তরটাও বিজেপি প্রতিনিধি দেবে। এবার যেটা বলছি আইন শৃঙ্খলার ব্যাপারে, দেখুন দেশে তো আইন রয়েছে, কখনো সম্ভব না যে কাউকে বিনা বিচারে রাস্তার মারে শুলে চড়িয়ে দেয়। এখন এখানে আমরা খাপ পঞ্চায়েত বসি, আমরা প্রত্যেকে একটা করে শার্লক হোমস হয়ে গেছি। এখন আরজি করে বিচার কেন হলো না, তার উত্তর সিবিআইকে না দিয়ে তারা নবান্নে গিয়ে আন্দোলন করবে। তাই তো এটা বুঝতে হবে নবান্নটা কোথায় আর সিবিআইটা কোথায়, আর কাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। পেটে যদি আপনার গ্যাস হয়, আপনি ছুতোর দেবব্রত দা, শহরের মধ্যে একটা জায়গা, সেখানে সমাজবিরোধী কার্যকলাপ চলছে দীর্ঘদিন ধরে, রাজ্যের 12 কোটি মানুষ রয়েছে, নজরদারি কোথায়? 12 কোটি মানুষ রয়েছে, প্রত্যেক মানুষের পেছনে পুলিশ দেওয়াটা সম্ভব না। সিসিটিভিতে দেখা গেছে, সিসিটিভিটা কারা বলছে, জায়গাটার কথা বলছি, আমরা মানসিক কথার কথা বলছি না। এখন একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন কেন আগে থেকে ব্যবস্থা নিল না? এখন আগে থেকে ব্যবস্থা নেই, প্রত্যেক মানুষের কাছে খবর ছিল না। দেখুন কে কোথায়, দেখুন প্রকাশ্যে মদ খাওয়া বেআইনি, একদম বেআইনি। আবার তো বলছি, দেখুন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয়। এবং দেখতে হবে একটা ঘটনা ঘটে যাওয়ার পর কত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা আগে কেন হচ্ছে না দেবব্রতদা? আপনারা তো যখন আরজি করার ক্ষেত্রে দেখুন 24 ঘন্টার মধ্যে তারা অ্যারেস্ট হয়েছে। পুলিশে আপনারা 6 লাখ করে দেন, সেখানে এই রকম একটা সমাজবিরোধী কার্যকলাপ চলছে, কেউ জানতে পারেনি, আপনারা জানতে পারেননি, বিরোধীরা জানতে পারেনি, তারা অ্যারেস্ট হয়ে গেছে। সেটা দেখতে পুলিশ ঠিকঠাক কাজ করছে কিনা এবং মানে কমপ্লেনটা যার এগেনস্টে হচ্ছে সে কত তাড়াতাড়ি অ্যারেস্ট হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই জায়গাটা তো আমরা দেখতে হবে। আমরা ভারতবর্ষে বসে আমেরিকা তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলতে পারি না। পুলিশের কাজ ক্রাইমকে আটকানো, ক্রাইম হওয়ার পরে গ্রেফতার করা নয়। নিশ্চয়ই, তাহলে তো কোর্ট আদালত এগুলো তুলে দিতে হবে। তো আপনাদের যদি বক্তব্য মানতে আদালতে যেতে হবে না, আদালতের দরকার নেই, তাহলে তালা দিয়ে দিতে হবে। তার মানে আপনি বলছেন আইন রয়েছে, তো দেশের আইন রয়েছে, আইনের উপর আমাদের ভরসা রাখতে হবে। অবশ্যই বলছেন ক্রাইম আটকানো নয় পুলিশের কাজ, অবশ্যই কাজ, কিন্তু যে ক্রাইমটা ঘটে গেছে তার জন্য সেটাকে তো নির্দিষ্ট ধারা রয়েছে, আইন রয়েছে, তার ব্যবস্থা রয়েছে, কোড রয়েছে। প্রিয়ন্তি আপনি কিছু বলতে চাইছিলেন? আমি একদম স্পষ্ট করে বলতে চাই যে এরাজ্যের যুব সমাজকে পরিযায়ী হতে হচ্ছে কেন, এরাজ্যের সাধারণ মানুষকে পরিযায়ী হতে হচ্ছে কেন? কর্মসংস্থান নেই বলেই আজকে ছাত্র যুব সমাজকে পড়াশোনা শেষ করার পর ব্যাঙ্গালোরে পাড়ি দিতে হচ্ছে, যেমনি শিল্পীদেরকে পাড়ি দিতে হচ্ছে মুম্বাইতে। এমনি ভাবে এরাজ্যে কর্মসংস্থান নেই বলে যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে ঠিকাদারদের পাড়ি দিতে হচ্ছে আরো বিভিন্ন রাজ্যে। সুতরাং এ রাজ্য সরকার একেবারেই ব্যর্থ। 2011 সালের পর থেকে এ রাজ্যে এখন অব্দি সরকারি চাকরির পরীক্ষা হয়নি, এখন অব্দি হয়নি বলে এই ছাত্র সমাজকে, এই যুব সমাজকে পাড়ি দিতে হচ্ছে, পরিযায়ী হতে হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পরিকল্পনা করে থাকেন, আমরা জানি ভোটের আগে ওনার পা ভাঙে আর মাথা ফাটে আর অনেক কিছু হয়। তেমনি ভাবে শুধুমাত্র বাঙালি সেন্টিমেন্ট নিয়ে উনি খেলার চেষ্টা করছেন, কিন্তু বাঙালি এত বোকা নয়। বাঙালি বিশ্ব জয় করে এসেছে, বাঙালি ভারতবর্ষ জয় করে এসেছে, বাঙালি মাথা উঁচু করে বাঁচে, বাঙালি বোকা নয়। চাইলেই মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলাটা আবার বন্ধ করা দরকার, কারণ বাংলার মানুষ বুঝে গেছে কোনো বাঙালিকে ভারতবর্ষের কোথাও অত্যাচারিত হতে হচ্ছে না। দেবাশিসদা আপনার কাছেও ফিরবো। দেবাশিসদা, এই যে পুলিশের যে কাজ, যে ক্রাইম হওয়ার আগে সেটাকে আটকানো, কিন্তু সেখানে সেটা আটকাতে পারছে না পুলিশ, সেখানে তো পুলিশ ব্যর্থ। দেবাশিসদা একদম ব্যর্থ, এবং এখানে আমি ওই সামাজিক অবক্ষয়কেই টেনে আনবো। কারণ আজকে আমাদের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি যেটুকু ভয় বা যেটা আমাদের সমাজের বাঁধন যেটা থাকা দরকার সেটা আমাদের মধ্যে নেই। আমরা যদি মনে করি
যে আমাদের কাছে আমাদের মাথায় তৃণমূলের হাত আছে বা আমি তৃণমূলের কেউ, তাহলে আমি যা খুশি করতে পারি এবং আমি কিছু করলে কারো ক্ষমতা নেই আমার বিরুদ্ধে কিছু করার, এই যে দৃষ্টান্ত ক্রমশ স্থাপন হয়ে যাচ্ছে, তার ফলে আজকে আপনি দেখবেন শিক্ষককে পেটাচ্ছে। আজকে আমরা এর প্রতিবাদ করছি না, কালকে আমাদেরকে মারতে শুরু করবে, তখন আমরা দেখবো পাশে কেউ নেই। বেশ বেশ দেবাশিসা, আমরা আলোচনায় ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আমি একেবারে পোস্ট এডিটের শেষ পর্বে চলে এসেছি, সংক্ষিপ্ত সময়। বিষয়টা হচ্ছে যে তাহলে কি বলা যাবে যে এই যে নিরুপম পাল যিনি আক্রান্ত হয়েছেন, যিনি শিক্ষক, এই তার এই পরিস্থিতির জন্য দায়ী শিক্ষকরাই, দায়ী প্রশাসন? তার কারণ যেদিন শিক্ষকরা ঘুষ দিয়েছিল এবং ঘুষ নিয়েছিল প্রশাসন, সব কিছু জেনে শুনেও ওএমআর শিট নষ্ট করেছিল সেই সব শিক্ষকদের বাঁচাতে গিয়ে, যারা অযোগ্য শিক্ষক তাদের বাঁচাতে গিয়ে, তাহলে কি এই সম্মানটা তাদের সেদিন থেকেই চলে গিয়েছিল শিক্ষকদের? এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। কোথায় দায়, কার দায়? প্রশাসনেরই কি দায় আসলে? প্রিয়ন্তী, আপনি কি বলছেন বিষয়? একদম, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে শিক্ষকদেরকে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো কেন। কোথাও না কোথাও দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রশাসক এবং প্রশাসন দায়ী। কারণ যখন থেকে আমরা দেখেছি যে এই শিক্ষকদেরকে টাকায় কেনা যাচ্ছে, শিক্ষায় নয়, যোগ্যতায় নয়, এই শিক্ষকদেরকে টাকায় কেনা যাচ্ছে, সেদিন থেকে সাধারণ মানুষ শিক্ষকের ওপর থেকে শ্রদ্ধা ভক্তি হয়তো উঠে গেছে। তারপর যখন একের পর এক চিত্র আমরা দেখতে থাকলাম যে রাজ্যের পুলিশ প্রশাসন পা তুলে দিচ্ছে, লাথি মারছে শিক্ষকদের পায়ে। যখন আমরা দেখলাম এই শিক্ষকরা গামছা পেতে, পাটি পেতে, নিউজ পেপার পেতে রাস্তায় পিচের উপর শুয়ে আছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদ হয়ে যাচ্ছে, সবকিছু উপেক্ষা করে রাস্তায় শুয়ে আছে দিনের পর দিন। ভদ্র, শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা গামছার উপর শুয়ে আছে। চিত্র বাংলার মানুষ দেখেছে। সেদিন থেকে বোধহয় শিক্ষকের সম্মান চলে গেছে, কিন্তু এই দায় কিন্তু শিক্ষকদের নয়, এই দায় এ রাজ্যের শাসক, এ রাজ্যের প্রশাসকের। কেন এই কথা বলছি? কারণ এ রাজ্যের শাসক শুধুমাত্র তাদের নেতাদের এই দুর্নীতিগুলো ঢাকার জন্য, নেতাদেরকে বাঁচাবার জন্য এই শিক্ষকদেরকে এই বলির সামনে দাঁড় করিয়েছে, শিক্ষকদেরকে বলি হতে হয়েছে। সুতরাং আজকে বেলঘড়িয়ার যে ঘটনা ঘটেছে, যে শিক্ষক মহাশয় মার খেয়েছে, শুধু এটা ওনার মার খাওয়া নয়, গোটা রাজ্যের শিক্ষক সমাজ মার খেয়েছে। এই মারটা যারা মেরেছে তারা এই সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে গেছে। কোথাও না কোথাও তদন্ত হলে দেখা যাবে এদের মাথার উপরে হাত রয়েছে এলাকার তৃণমূলের কাউন্সিলরের, এলাকার বিধায়কের। সুতরাং এটা খুঁজে বের করাটা খুবই দরকার। যে ছাত্র সমাজ প্রকাশ্যে বসে সেখানে মদ খাচ্ছে, সেটা প্রথম দিন হতে পারে না, কারণ এটা অনেক বড় অধ্যাত্ম, অনেক বড় সাহস, এবং এই সাহসটা একদিনে হয় না। সুতরাং যেটা আমি আরো দেখলাম নিউজে, সংবাদ মাধ্যমে, যে সেখানকার সাধারণ মানুষ বলছে দিনের পর দিন এই এলাকায় এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। সুতরাং পুলিশ প্রশাসনের সেখানে দৃষ্টি ছিল না, পুলিশ প্রশাসন সেখানে অ্যাক্টিভ নয়, বিধায় এই ঘটনা ঘটেছে। আর তার জন্য আজকে শিক্ষক সমাজকে এই মারমুখী হতে হচ্ছে, মারের সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসক দুজনেই যদি ঠিক হয়, তবেই পশ্চিমবাংলার সাধারণ মানুষ শান্তি ফিরে পাবে, একটা সুন্দর পশ্চিমবঙ্গ ফিরে পাবে। এই আশাটা অ্যাটলিস্ট আমরা বিরোধী দল হিসেবে রাখি, এবং যদি এই সরকার না করতে পারে, সেটা 2026-এর পরে আমরা এসে এই সুস্থ পরিবেশ আমরা বাংলায় ফিরিয়ে দেবো সাধারণ মানুষকে। কোনো শিক্ষককে আর মার খেতে হবে না, কোনো শিক্ষককে আর রাস্তায় ঠেলে থাকতে হবে না, শিক্ষক মর্যাদা নিয়ে ক্লাসরুমে ফিরবে। সেই মর্যাদাটাই আজকে নেই শিক্ষকের। দেবব্রত দা, দেখুন, স্বপ্ন দেখা ভালো, বিজেপি তো কোনোদিন ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসেনি, আগামী দিনে হয়তো আসবেও না, কিন্তু সারা ভারত জুড়ে তো ওনাদের যে সব কাজকর্মগুলো রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে, মানুষ তো দেখছে। এই ভারতবর্ষের সব থেকে বড়, এই দেখো মাঝখানে বলে এই মুশকিল, আমি তোমার মাঝখানে এবার সারা ভারতবর্ষে যে ব্যাপক কেলেঙ্কারি, সারা ভারতবর্ষে সব থেকে বড় চাকরি দুর্নীতি এরা করেছে। এবং বিগত কয়েকদিন আগে নিট কেলেঙ্কারি আমরা গুজরাটে দেখেছি, কারা করেছে তারা দেখতে পেয়েছে। আর এই যে বারে বারে পরিযায়ী শ্রমিক ইত্যাদি নিয়ে বলছে, আমরা না, ওনাদের দুদিন আগে হিন্দি দিবস না করলো ওই বিহার থেকে, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলছি না, একজন আমরা বলছি যে এই যে একটা দুর্নীতি, তার রেশ কতদূর গিয়েছে, তদন্ত সেখানে প্রশাসন সবকিছু জেনে শুনে অযোগ্যদের বাঁচাতে চাইছে। রাজ্য সরকার কারো চাকরি খায়নি, সম্প্রতি সুপ্রিম কোর্ট আবারও বলছে যে আবারও রাজ্য সরকার কারো চাকরি খায়নি। যারা প্রকাশ্য মঞ্চ থেকে বলেছে আমরা চাকরি খেয়েছি, আগামী দিনে আরো চাকরি খাবো, তাদের বাড়িতে গিয়ে আন্দোলন করা দরকার। রাজ্য সরকার সব সময়
প্রত্যেকটা মানুষের পাশে রয়েছে এবং চেষ্টা করেছে তাদের চাকরি কাজটা বাতিল তারা, হয়েছে, কিন্তু আদালতের যা কিছু নির্দেশে, করা হচ্ছে দেবব্রত সুপ্রিম দা, কোর্টের নির্দেশে করা এতগুলো হচ্ছে, মানুষের এবং যারা চাকরি- গ্রেপ্তার তাদের কেন ট্রায়াল হচ্ছে না, সিবিআই কি তদন্ত করছে, আমরাও তো এটা জানতে চাই। বারে বারে বলছেন কেন, তদন্ত তো সিবিআই করছে, তারা উত্তর দিক। সুপ্রিম কোর্টে নজরদারিতে হচ্ছে, তারা উত্তর দিক। আরজিকর মামলা, সিবিআই উত্তর দিক। সিবিআই আর নবান্নটা তো সিবিআইয়ের দপ্তর না। এরা অরাজকতা তৈরি করার জন্য, ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে অনৈতিকভাবে বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করছে, আগামী দিনে তাদের বেল হয়ে যাচ্ছে এবং তারা নির্দিষ্ট চার্জশিট দিতে পারছে না, ট্রায়াল করতে পারছে না এবং দায় চাবি দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার আবার বলছি কোনো মানুষের চাকরি খায়নি, আগামী দিনে কোনো মানুষের চাকরি খাবে না। যা করা হচ্ছে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশে করা হচ্ছে, আগামী দিনেও আদালতকে সম্মান জানিয়ে আদালতের নির্দেশে করা হচ্ছে এবং যারা এটা নিয়ে রাজনীতি করছে তাদেরকে আমরা ধিক্কার জানি। আগামী দিনে নির্বাচনে তারা ঠিক ফলাফল পাবে। আর বাঙালি অস্মিতার কথা বলছে, একটু বাঙালিকে নিয়ে বলুক না। বাংলা তো ভাষাই নয়, আমরা বলিনি, তোমাদের মুখ্যমন্ত্রী বলেছে। বাংলা বলে তো কোনো ভাষা নেই। যারা বাংলা এত কিছু বলছে বাংলা নিয়ে, আর বাঙালি মানে কি বাংলাদেশি নাকি? রবীন্দ্রনাথ কি বাংলা এসেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র কি বাংলা এসেছিলেন? আর এটাও তো বলতে হবে, কেরালায় লিখছে নেতাজি সুভাষচন্দ্র পালিয়ে গেছিলেন। কারা বলছে? এদের লজ্জা করে না? সে বিষয়ে তারা নীরব, একটা কথা বলবে না। আমরাও তো জানতে চাই। দেবাশিস দা, হ্যাঁ দেখুন, এটা সত্যি লজ্জার। মানে আজকে যদি কোনো, এটা আমাদের কাছেও লজ্জার। আমরা আজকে শিক্ষক দেখলে একটু গুরু দিকে তাকাই এবং সঙ্গে সঙ্গে তারা জাস্টিফাই করার চেষ্টা করে তারা 2011 সালের পরের না আগের। মানে আপনি খেয়াল করে দেখবেন যে অনেকে মাঝখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে শুরু করেছিল যে আমি 2011 সালের আগে। আমি জানি না দেবব্রত বাবু শিক্ষা জগতের সঙ্গে যুক্ত কিনা, উনি কোন বছরের। মানে এরম এটা হয়ে গেছে। এবার এটা হওয়ার জন্য প্রশাসক সবাই যেমন দায়ী, সেরকম ভাবে এই যে আপনি যেটা নিয়ে শুরু করেছিলেন এই শোটা, মানে আমাদের যে সমাজ ব্যবস্থার অবক্ষয় ঘটেছে, মানে যারা পয়সা দিয়েছে তারা তো সেই অবক্ষয় শিকার। তারা ভেবেছে তো সহজ রাস্তা, পয়সা দিলে চাকরিটা পেয়ে যাবো, পড়াশোনা করার কি দরকার, তারপরে খাতায় কিছু না লিখে পেয়ে গেছে। এটা হওয়ারই কথা ছিল, এটা হওয়ারই কথা ছিল। কারণ যেখানে শিক্ষকরা এক নিমেষে, যারা যোগ্য শিক্ষক তাদের এক নিমেষে চাকরি চলে যায়, যারা চাকরির দাবিতে আন্দোলনে বেরিয়ে তাদের পুলিশের মার খেতে হয়, তো এটাই তো হওয়ার ছিল, এটাই তো শিক্ষকদের প্রাপ্য। একটা দুর্নীতি তার রেশ আজকে একেবারে যে জায়গায় পৌঁছেছে, সেখানে একজন শিক্ষকের সম্মান পাবে না, তারা সম্মান নেই। সমাজের আজকে এই অবক্ষয়ের দিকটা যে উঠে এসছে, সেটা তো একটা পরিবার বা একটা শিক্ষক নির্দিষ্টভাবে তাদের অবশ্যই তাদের বিষয় নয়, ব্যাপারটা হচ্ছে গোটা শিক্ষক সমাজের অবক্ষয়। গোটা শিক্ষক সমাজ এখন সংকটে পড়েছে। দেবাশিস দা, হ্যাঁ, মানে সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে যে যারা পরীক্ষাটা দিয়েছে তারা এটা জানে না যে ভালো করে পরীক্ষা দিলে আমি চাকরি পাবো কিনা, কিন্তু এটা তারা শিওর ছিল যে আমি টাকা দিলে চাকরি পাবো। মানে এই যে পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়েছে, এটাই তো সামাজিক অবক্ষয় এবং এটাই তো তৃণমূলের দান পশ্চিমবঙ্গের কাছে। এবং তার ফলে আজকে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। মানে আপনি কোনোদিন ভেবেছেন শিক্ষককে নমস্কার করার বদলে তাকে মারবেন? আজকে তো এই মানসিকতা আমরা তৈরি করে দিয়েছি, এটাই তৃণমূলের দান। আমি এই জায়গাটাই বলার চেষ্টা করছি যে 2011 সালের পর থেকে আস্তে আস্তে আমরা সমাজকে এই অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছি, শিক্ষাকে অন্ধকারে ঠেলে দিয়েছি এবং তার ফলে পশ্চিমবঙ্গের আজ দুরবস্থা। আজও যদি আমরা এটাকে ঠিক জায়গায় না দাঁড়াই, তাহলে আমাদের ভবিষ্যৎ বলে আর কিছু নেই পশ্চিমবঙ্গে। ঠিকই, মানে একেবারে যে পরিস্থিতি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, সেখানে শিক্ষকদের সম্মান বলে কিছু নেই। একেবারে যে পরিস্থিতি সেটা হওয়ারই ছিল, কারণ যেখানে এক নিমেষে যোগ্য শিক্ষকদের চাকরি চলে যায় অযোগ্যদের বাঁচাতে গিয়ে, সেখানে আমরা দেখেছি পুলিশের প্রহার থেকে শুরু করে এখনো সেই পরিস্থিতি চলছে, শিক্ষকরা মার খাচ্ছেন। এবং আজকেও আমরা যে ছবি দেখলাম, সেটা গোটা শিক্ষক সমাজের একেবারে সমাজকে যে বিপন্ন করে দিয়েছে, সেটা কিন্তু স্পষ্ট, বারে বারেই তা স্পষ্ট হচ্ছে এবং সেই ছবি আজকে আবারও উঠে এসে। আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পোস্ট এডিট। আপনারা প্রতি মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।